তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে জিওমরফোলজি আমার 2 নম্বর ক্লাস। তো এখানে আমরা যেটা শুরু করব ওয়েদারিং প্রসেসের যে ল্যান্ডফর্মসগুলো রয়েছে না, তো সেই ল্যান্ডফর্মসগুলো কিন্তু আজকে আলোচনা করব। তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দাও। তো আমরা বেশি দেরি করব না একদমই, কেননা অনেকগুলো সিলেবাস শেষ করতে হবে আমাদের। তো একদম ব্রিফ ইন্ট্রোডাকশনের সাহায্যে যদি আমি বলি যে আমি হচ্ছে শ্রীবাস সানা, জিওগ্রাফি উইথ বিএ, ট্রেনার অফ রিমোট সেন্সিং, শিক্ষার্থী ইনফোটেক প্রাইভেট লিমিটেড, 2 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ফাউন্ডার অফ মাতৃ ফাউন্ডেশন। এই হচ্ছে আমার একদম সংক্ষিপ্ত আমার পরিচয়। তো এবার আমরা একদম শুরু করব আজকের যে টপিক। ঠিক আছে, আজকের যে জিনিসগুলো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলছি সেই জিনিসগুলো। তো কী কী জিনিসগুলো আলোচনা করতে চলছি, প্রথম দেখো যেটা রয়েছে ফ্যাক্টরস অফ ওয়েদারিং। আগের ক্লাসে ফ্যাক্টরস অফ ওয়েদারিং আমি বলেছিলাম, তাও আজকে তোমাদের জন্য আমি আরেকটু বলে দিচ্ছি। নেক্সট রয়েছে দেখো টাইপস অ্যান্ড প্রসেস অফ ওয়েদারিং, অর্থাৎ কত ধরনের টাইপস রয়েছে ওয়েদারিংয়ের এবং তার প্রসেসগুলোকে কী, কোন কোন পদ্ধতিতে ওয়েদারিংটা হয় সেই জিনিসগুলো আলোচনা করব। এবং সবশেষে ইম্পর্ট্যান্ট যেটা রয়েছে ওয়েদারিং ল্যান্ডফর্মস, কোন কোন ল্যান্ডফর্মসগুলো ক্রিয়েট হয়ে থাকে ওয়েদারিংয়ের ফলে, সেই জিনিসগুলো কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো ফ্যাক্টরস অফ ওয়েদারিংয়ের মধ্যে যেটা আমরা 5টা ফ্যাক্টরস যেটা বলেছিলাম, যেটা হচ্ছে তোমার জেনি 1941 খ্রিস্টাব্দে তার গবেষণাপত্রে উল্লেখ করেছিলেন যে মৃত্তিকার যে উপাদানগুলো রয়েছে সেই মৃত্তিকার উপাদানগুলোই কিন্তু ওয়েদারিংয়ের ওপর খুব বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। ঠিক আছে, ওয়েদারিংয়ের কেমন হবে, ওয়েদারিংয়ের প্রকৃতি কেমন হবে, ওয়েদারিংয়ের হারটাই বা কেমন হবে, টোটাল জিনিসটা কিন্তু এই সয়েল যে প্রপার্টিসগুলো রয়েছে এই সয়েল প্রপার্টিসের ওপরেই কিন্তু নির্ভর করে থাকে। তো তিনি 5টা ফ্যাক্টরসের কথা বলেছিলেন, একটা আছে তোমার ক্লাইমেট, একটা টপোগ্রাফি, একটা প্যারেন্ট ম্যাটেরিয়ালস, একটা অর্গানিজমস, একটা আছে তোমার টাইম। 5টার ওপর ভিত্তি করে কিন্তু টোটাল ওয়েদারিং প্রসেসটা হয়ে থাকে। তো এগুলো প্রত্যেকটা জিনিসই একটা একটা ধরে আমি আলোচনা করব। তার সঙ্গে আজকের যেগুলো রয়েছে, যে জিনিসগুলো কভার করতে চলেছি অবশ্যই কভার করব। প্রত্যেকে কিন্তু ধৈর্য সহকারে দেখবে ভিডিওটা এবং শুনবে, খুব খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো শুরু করার আগে তোমাদের বলিতেই, এটা দেখতে পাচ্ছ একটা কোম্পানি ওয়াইসফেয়ার যে কোম্পানি রয়েছে, তো এই কোম্পানি সম্পর্কে একটা একদম ব্রিফলি একটা ডিসকাশন আমি দিয়ে দিচ্ছি। তো এই কি হচ্ছে, এই কোম্পানি তোমাদের বিভিন্ন ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য হেল্প করে থাকে, বিভিন্ন ইন্টার্নশিপ প্রোগ্রাম করিয়ে থাকে এবং তারা মানে ইন্টার্নশিপ প্রোগ্রামের পরে ফুললি একটা প্লেসমেন্ট দিয়ে থাকে। কোন কোন বিষয়ে সার্টিফিকেট প্রোগ্রাম বা ইন্টার্নশিপগুলো করিয়ে থাকে দেখো, স্টক মার্কেট, এইচআর ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ফাইন্যান্স, বিজনেস অ্যানালিস্ট, অটোক্যাড, ভিএলএসআই, ন্যানো টেকনোলজি, এছাড়া ডেটা সায়েন্স, ফুল স্ট্যাক, টোটাল এতগুলো তোমরা দেখতে পাচ্ছ যেগুলোর পরে ইন্টার্নশিপ প্রোগ্রাম করিয়ে থাকে এবং ইন্টার্নশিপ প্রোগ্রাম করানোর পর একদম প্লেসমেন্ট সাপোর্ট কিন্তু দিয়ে থাকে। তোমরা যদি দেখো এখানে তোমার যারা ট্রেনিং এবং আপস্কিল যে পার্টনার্স যারা রয়েছে এই কোম্পানির সঙ্গে কে কে পার্টনার্স রয়েছে দেখো, মাইক্রোসফট, তোমার ক্রাঞ্চ মিডিয়া, এছাড়া ভিসিএম, রিক্রুটমেন্টস কনসালটেন্সি, ঠিক আছে, এভার কনসালটেন্সি, বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই কোম্পানির সঙ্গে টাই আপ রয়েছে। তো ইন্টার্নশিপ করানোর পর এই কোম্পানির মধ্যে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট বা প্লেসমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা এখান থেকে যারা ইন্টার্নশিপ করবে তোমরা যে আইআইটি দিল্লির তরফ থেকে কিন্তু তোমরা সার্টিফিকেট পাবে। এছাড়া বিভিন্ন প্রজেক্টের উপরে তোমাদের কাজ করানো হবে, সেই প্রজেক্ট কমপ্লিট করার পর কিন্তু আলাদা করে সার্টিফিকেট পাবে। এমনকি এইখান থেকে তোমরা এই কোম্পানি থেকে তোমাদের যে ইন্টার্নশিপ করানো হচ্ছে সেটারও কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে। তো সব মিলে কিন্তু খুব দারুণ একটা সুবর্ণ সুযোগ, যারা কলেজে পড়াশোনা করছো, যারা গ্র্যাজুয়েট লেভেলের স্টুডেন্ট, মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, তোমাদের কিন্তু খুব অপরচুনিটি এইটা নিয়ে নেওয়ার জন্য। তো এটার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করে গ্রুপে জয়েন করবে, সেখানে কিন্তু আরও ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের বলে রেখি, যারা এখনও পর্যন্ত আমাদের জিওগ্রাফির কোনো গ্রুপে জয়েন করোনি, জিওগ্রাফিক গ্রুপে জয়েন করোনি, টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য তোমরা কিন্তু সেই ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখানে ক্লিক করে আমাদের গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। তো চলো আর একদম টাইম নষ্ট করব না তোমাদের জন্য একদম শুরু করতে চলেছি আজকের যে টপিক ফুল জোশ নিয়ে। আশা করছি তোমরাও কিন্তু ফুল জোশে রয়েছো। একদম একদম শুরু করতে চলেছি। প্রথম যে রয়েছে তোমার ক্লাইমেট, সেটা কিভাবে তোমার এই ওয়েদারিংয়ের চেঞ্জ করে থাকে, ঠিক আছে, এই ক্লাইমেটের ওপর কিভাবে ওয়েদারটা নির্ভর করে থাকে, ঠিক ওয়েদারিং প্রসেসটা নির্ভর করতে, সেটা কিন্তু আজকে আলোচনা করব। দেখো ওয়েদারিংয়ের যদি আমরা ক্লাইমেটের কথা চলে আসি, তো ক্লাইমেটে মেনলি দুটো আমরা উপাদান জানি, একটা কি, একটা হচ্ছে উষ্ণতা, আর একটা কি, একটা হচ্ছে তোমার বৃষ্টিপাত। এই দুটো মেনলি ক্লাইমেট উপাদান। একটা কি একটা হচ্ছে তোমার টেম্পারেচার, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার বৃষ্টিপাত, প্রেসিপিটেশন। তো এই দুটো
ওপর কিন্তু টোটালি ওয়েদারিংটা নির্ভর করে থাকে। তো তুমি দেখো যেই জায়গাতে সবথেকে বেশি টেম্পারেচার বেশি, তো সেইখানে একটা ওয়েদারিং প্রসেস কাজ করে থাকবে। আমরা কি টেম্পারেচার যুক্ত এলাকাতে আমরা বেশি মেকানিক্যাল ওয়েদারিংগুলো বা আমরা যান্ত্রিক আবহাওয়া লক্ষ্য করতে পারি, তাই না? আর যেই জায়গাগুলোতে বেশি প্রেসিপিটেশন রয়েছে, এগুলো ময়েশ্চার ভাব যে জায়গাতে রয়েছে, সেখানে কী হয়, বিয়োজনের পরিমাণটা খুব বেশি হয়ে থাকে, সেখানে কেমিক্যাল রিয়াকশান খুব বেশি হয়ে থাকে। তো সেখানে কী হবে, রাসায়নিক আবহাওয়ার পরিমাণটা বেশি হবে, তাই না? তো ক্লাইমেট কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর ওয়েদারিংয়ের প্রকৃতি, ওয়েদারিংয়ের হারটাকে নির্ণয় করার জন্য বা তার ভিতটাকে দেখার জন্য। নেক্সট যদি আমরা দেখি যে আর যেটা রয়েছে টপোগ্রাফি, টপোগ্রাফি খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট ওয়েদারিংয়ের জন্য। দেখো যদি একটা খাড়াই ঢাল হয়, যদি এইরকম যদি একটা খাড়াই ঢাল হয়, ঠিক আছে, যেখানে প্রায় এইরকম তোমার কোণ একটা মানে কি বলবো সুদীর্ঘ একটা কোণ তৈরি করছে এবং খুব খাড়া ঢাল রয়েছে, তো সেই জায়গায় কি হবে, যদি এখানে ধরো বৃষ্টিপাত হয়, তো বৃষ্টিপাতের কি হবে, এই জল কিন্তু গড়িয়ে চলে যাবে, তখন জল জমার কোনো প্রশ্নই আসে না এই জায়গাগুলোতে, ঠিক আছে। তো এখানে কি হবে, এখানে তোমার যখন জল জমছে না, কোনো বিক্রিয়া তৈরি করতে পারছে না এখানে, তো এখানে কি হবে, এই খাড়া ঢালে কিন্তু সবসময় তোমার যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল যে ওয়েদারিংটা বেশি লক্ষ্য করা যাবে। কিন্তু যদি তোমার মৃদু ঢাল হয়ে থাকে, ঠিক আছে, যদি মৃদু ঢাল হয়ে থাকে 30 ডিগ্রি, 23 ডিগ্রি, 40 ডিগ্রি, এইরকম যদি একটা ঢাল হয়ে থাকে, 35 ডিগ্রি, এইরকম যদি একটা ঢাল হয়ে থাকে, তো সেখানে কি হয়, সেখানে হচ্ছে তোমার রাসায়নিক আবহবিকাটার পরিমাণটা কিন্তু খুবই বেশি হয়ে থাকে। প্যারেন্ট ম্যাটেরিয়ালসের ঠিক একই রকম, প্যারেন্ট ম্যাটেরিয়াল যদি আগ্নেয় শিলায় যদি একটা শিলাখণ্ড হয়, সেখানে এক ধরনের তোমার আবহবিকারের হারটা হবে। যদি সেডিমেন্টারি রক তৈরি হয়ে থাকে, তার উপরও একটা তোমার আবহবিকারের হারটা অন্যরকম একটা লক্ষ্য করা যাবে। তো এই হচ্ছে প্যারামিটার্সের উপর কিন্তু একই রকম ঘটনা বলি। নেক্সট হচ্ছে তুমি যে জৈব পদার্থের একটা বায়োটিক ফ্যাক্টরসের দিকে যদি লক্ষ্য করো তুমি, ঠিক আছে, কি যদি একটা শিলার উপরে উদ্ভিদ, ঠিক আছে, যদি আমরা উদ্ভিদকে ধরে নিই, উদ্ভিদ কি করে, উদ্ভিদ হচ্ছে তার শিকড় দিয়ে টোটাল একটা শিলাস্তরকে, যদি ধরো এটা যদি উদ্ভিদ হয়ে থাকে, এই উদ্ভিদের শিলাস্তর কি করবে, এই উদ্ভিদের শিলাস্তর মাটির নিচে, ঠিক আছে, এইভাবে চতুর্দিকে থাকবে এবং কি করবে, চতুর্দিকে যাওয়ার সময় প্রত্যেকটা শিলাস্তরকে ভেঙে ভেঙে দিয়ে যাবে। তো এর ফলে কিন্তু একটা ওয়েদারিংটা নির্ভর করে থাকে, ঠিক আছে, ওটাতে কত পরিমাণ উদ্ভিদ রয়েছে। এছাড়া কি হতে পারে, এছাড়া যদি আমরা উইকে যদি ধরি না, উইকি করে মাটিগুলোকে ওপর দিকে নিয়ে আসে, ঠিক আছে। তো ওই পোকাও কিন্তু এই তোমার অর্গানাইজেশনের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। এছাড়া আমরা যেগুলো হচ্ছে তোমার মাটির নিচের যে সমস্ত প্রাণীগুলো থাকে, ইঁদুর, কেঁচো, এরাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু ওয়েদারিংয়ে সাহায্য করে থাকে। তো এটার উপরও কিন্তু বায়োলজিক্যাল যে ফ্যাক্টরসগুলো রয়েছে, সেই বায়োলজিক্যাল ফ্যাক্টরসের উপর নির্ভর করেই কিন্তু ওয়েদারিং অনেক সময় প্রকৃতির হারটা কিন্তু নির্ণয় হয়ে থাকে। এই যে টাইমিং তো একটা খুব বড় ফ্যাক্টর, নিয়ন্ত্রক হিসেবে আমরা বলতে পারি। একটা এলাকাতে কতটা ফেভারেবল কন্ডিশন হলে ওয়েদারিংটা কতটা টাইম ধরে হবে, সেটার উপর নির্ভর করে থাকে। যদি সেই জায়গাতে সবসময় যে ড্রাইনেস থাকে, তো সেখানে যে মেকানিক্যাল যে ওয়েদারিংটা হবে, সেটার টাইমিংটা কতটা, বা ওই জায়গাতে কতক্ষণ দিন থাকছে, কতক্ষণ রাত থাকছে, কতক্ষণ টেম্পারেচারটা পড়ছে ওই জায়গাতে, কতক্ষণ তোমার বৃষ্টিপাত হচ্ছে, এইগুলোর ওপর নির্ভর করে কিন্তু ওয়েদারিংয়ের হারটা কিন্তু অনেক সময় নির্ভর হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে একটা টোটাল ব্যাপার, জিনিসগুলো কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম, যেখানে ক্লাইমেট, টপোগ্রাফি, প্যারামেটেরিয়ালস, অর্গানাইজেশনস, টাইমিং খুবই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস ওয়েদারিংয়ের হার, ওয়েদারিংয়ের প্রকৃতিটাকে নির্ণয় করার জন্য। ঠিক আছে, মনে রাখবে এখানে ইম্পর্ট্যান্ট যে জায়গা রয়েছে, যে জেনি, ঠিক আছে, তোমার 1941 খ্রিস্টাব্দে তার যে গবেষণাপত্র রয়েছে, সেখানে হচ্ছে সয়েল প্রপার্টিসের উপর ভিত্তি করে সয়েল প্রপার্টিসগুলোকেই হচ্ছে ওয়েদারিংয়ের মেন ফ্যাক্টরস বা মেন প্রপার্টিস হিসাবে আলোচনা করেছিলেন। এই হচ্ছে ব্যাপার। নেক্সট যদি চলে আসি, দেখো যে তোমার ওয়েদারিংকে যদি তুমি ভাগ করে নিই, কতগুলো ভাগ হচ্ছে, মেনলি দুটো ভাগ, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং, একটা কেমিক্যাল ওয়েদারিং, এবং আমরা একটা বলে থাকি জৈব আবহবিকার, যেটাকে আমরা বায়োলজিক্যাল ওয়েদারিংও বলতে পারি। মেকানিক্যাল মানে হচ্ছে তোমার কি যান্ত্রিক আবহবিকার, কেমিক্যাল মানে কি রাসায়নিক আবহবিকার, বায়োলজিক্যাল মানে কি জৈব আবহবিকার। তো মেনলি দুটো টাইপস। আরেকটা হচ্ছে তুমি বলতে পারো যে বায়োলজিক্যাল ওয়েদারিংয়ের মধ্যে একটা পড়েছে। তো বায়োলজিক্যাল ওয়েদারিংটা কি একই জিনিসটা, ঠিক আছে, যেটা আমি বললাম কিছুক্ষণ আগেই। এছাড়া আরেকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে গাছের শেকড়গুলো কি করছে, গাছের শেকড়গুলো মাটির নিচে ঢুকে গিয়ে মাটিগুলোকে আলগা করে দিচ্ছে, ঠিক আছে, মাটিগুলোকে আলগা করে দিচ্ছে। এর ফলে যে ওয়েদারিংটা হচ্ছে, সেটাকে আমরা কি বায়োলজিক্যাল ওয়েদারিং বলছি। এছাড়া মাটির নিচে ইঁদুর বা খরগোশ এগুলো থাকে, তো ওরা কি করে, ওরা হচ্ছে ওই মাটিগুলোকে উঠিয়ে দেয়, ঠিক আছে, আছড়ে উঠিয়ে দেয়, ওরা মাটির নিচে থেকে মাটি খোঁড়ে, তো এর ফলে মাটির স্তর, ঠিক আছে, ওগুলো হচ্ছে আলগা হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যার ফলে ওয়েদারিংটা হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া ধরো
আর কি বলবো, তোমার এইরকম জাতীয় যে ওয়েদারিংগুলো হয়ে থাকে না, এগুলোকে আমরা বায়োলজিক্যাল ওয়েদারিং বলছি। উই পোকা যেটা আমি বললাম উদাহরণ, উই পোকা যেটা উদাহরণ দিলাম, তো ও হচ্ছে কি করে থাকে, মাটি তোমার জমা করে থাকে একটা জায়গা থেকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে মাটিগুলোকে জমা করে থাকে। তো এটাও কিন্তু তোমার কি পড়ছে, তোমার বায়োলজিক্যাল ওয়েদারিং এর মরছে। এছাড়া মেকানিক্যাল ওয়েদারিং যদি আমি বলতে চাই, মেকানিক্যাল ওয়েদারিংটা কি, মেকানিক্যাল ওয়েদারিং দেখো যেটা যান্ত্রিক উপায়ে যে সমস্ত ওয়েদারিংগুলো সৃষ্টি হবে। যান্ত্রিক উপায়ে মানে কি, দেখো শিলা বা খনিজের ওপর যদি কোনো হাইড্রোলজিক্যাল কোনো যদি প্রেস মানে কি বলবো, হাইড্রোলজিক্যাল যদি কোনো কারণ থাকে, যদি সেখানে থার্মাল কোনো কারণ থাকে, ক্রিস্টাল জাতীয় কোনো যদি কারণ থাকে, তার প্রভাবে যদি সেখানে ওই শিলাস্তরের উপর যদি টান পড়ে, ঠিক আছে, ওই শিলাস্তরের উপর যদি তোমার পীড়ন সৃষ্টি হয়, স্ট্রেস সৃষ্টি হয়, তাহলে কি হয়, ওই শিলাখণ্ড ভেঙে যাবে। তখন যেটাকে আমরা মেকানিক্যাল ওয়েদারিং বলছি। এখানে কি হচ্ছে যে কোনো একটা শিলা, ঠিক আছে, তার শিলার উপরে কি হচ্ছে, শিলার উপরে যদি কোনো জলজাত বা তাপীয় বা তোমার কোনো কেলাসজাত পীড়ন বা টানের ফলে শিলাখণ্ড যখন খণ্ড খণ্ড হয়ে ভেঙে যাবে, তখন তাকে আমরা কি বলছি, মেকানিক্যাল ওয়েদারিং। কেমিক্যাল ওয়েদারিংটা কি, কেমিক্যাল ওয়েদারিংটা সেরকম কিছু নেই, যেখানে হচ্ছে রাসায়নিক আবহবিকারের পরিমাণ, রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনের পরিমাণটা খুব বেশি হবে। কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তোমার যখন শিলাখণ্ডগুলো ভেঙে যাবে, তখন তাকে আমরা কি বলছি, কেমিক্যাল ওয়েদারিং। নেক্সট হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং, তোমাদের বলেই দিলাম। নেক্সট হচ্ছে দেখো, যেটা তোমাদের ইম্পর্টেন্ট আরেকটি জায়গা রয়েছে, যে ডিপেন্ড অন অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, অর্থাৎ ওয়াটারের অ্যাভেলেবিলিটির উপরে ভিত্তি করে কিন্তু তোমার কিছু ওয়েদারিং লক্ষ্য করা যায়। তো এই যে ভাগটা তোমার রয়েছে, এই হচ্ছে তোমার একজন বিজ্ঞানী ছিলেন, বা তোমার কি বলবো, জলবায়ুবিদ বা আবহাওয়াবিদ বা একজন ভূগোলবিদ বলতে পারো যে কেলার। ঠিক আছে, তো কেলার হচ্ছে টোটাল যে তোমার আবহবিকারগ্রস্ত যে এলাকাগুলো রয়েছে না, সেই আবহবিকারগ্রস্ত এলাকাগুলোর ভিত্তি করে টোটাল আবহবিকারগ্রস্ত এলাকাগুলোকে তিনটে ভাগে ভাগ করে দিয়েছিলেন। একটা সাব এরিয়াল জোন, একটা সারফেস জোন, একটা তোমার সাব অ্যাকুয়াস জোন, তিনটে ভাগে ভাগ করে দিয়েছিলেন। এবং এই তিনটি ভাগে কোথায় কি রকম আবহবিকার হয় সেটাও কিন্তু তিনি বলে দিয়েছিলেন। তুমি যদি দেখো, জাস্ট একদম যদি একটু মন দিয়ে শোনো, তোমরা আশা করছি বুঝতে পারবে টোটাল জিনিসটা। সাব এরিয়াল জোন কিচ্ছু না, সাব এরিয়াল জোন জিনিসটা কি বলতো, ভূপৃষ্ঠ। এইটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ, ধরো এটা ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠের উপরিভাগটা আমার সারফেস বলছি না, সারফেস বলছি। তো এই সারফেস জোনটাকে আমরা কি বলছি, সাব এরিয়াল জোন। ঠিক আছে, ওইখানে কি ঘটনা করেছে, সাব এরিয়াল জোনে কি ঘটনা হবে তুমি বলো, তোমরা নিজেরা একটু কল্পনা করার চেষ্টা করো। সাব এরিয়ালে প্রথমে কি হয়, ওখানে তোমার সূর্যরশ্মি রয়েছে, সূর্যরশ্মির জন্য কি হয়, ওখানে তাপের প্রভাব রয়েছে, উষ্ণতার প্রভাব রয়েছে, এমন 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 কি হচ্ছে, ওখানে ওখানে হচ্ছে তোমার বৃষ্টিপাতও হচ্ছে। ঠিক আছে, তো এখানে মেকানিক্যাল প্লাস কেমিক্যাল, মেকানিক্যাল তোমার উষ্ণতা, টেম্পারেচার এগুলোর কারণে হচ্ছে, এবং কেমিক্যাল ওয়েদারিংটা হচ্ছে কেননা ওই বৃষ্টিপাত যখন তোমার মৃত্তিকা যে খনিজ রয়েছে, এই শিলার যে খনিজ রয়েছে ওর সঙ্গে যখন বিক্রিয়া করবে, তখন কিন্তু কেমিক্যাল ওয়েদারিং হবে। তো সাব এরিয়াল যেটা একদম ভূপৃষ্ঠের যে অংশটা, সেটাকে আমরা সাব এরিয়াল জোন বলছি। ঠিক আছে, তো ওই এলাকাতে তোমার কি হবে, মেকানিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিংটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে তুমি দেখো যে সাব সারফেস জোন। তো এই সাব সারফেস জোনটা কি, অর্থাৎ সাব সারফেস মানে কি, ভূ অভ্যন্তর ভাগের যে একটা ওয়েদারিং হয়ে থাকে, সেটাকে ভাগ করা হয়েছে। তো সেখানে হচ্ছে তোমার কেমিক্যাল ওয়েদারিংটা বেশি হয়ে থাকে। কেন, সাব সারফেস জোন যদি আমি ভূ অভ্যন্তরে দেখি, তো কী রয়েছে ওখানে, ক্যাপিলারি তোমার জোন রয়েছে, ক্যাপিলারি জোন রয়েছে। তো ক্যাপিলারি জোন থাকা মানে, মনে রাখবে যে ক্যাপিলারি জোন থাকা মানে সেখানে হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং হবে। ওখানে মৃত্তিকা স্তর রয়েছে, মৃত্তিকা স্তরে কিন্তু কেমিক্যাল ওয়েদারিং হয়ে থাকে। ঠিক আছে, এটা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট যেটা রয়েছে দেখো, সাব অ্যাকুয়াস জোন। তো সাব অ্যাকুয়াস জোন মানে কি, একদম ভূ অভ্যন্তর, যেটাকে আমরা একদম গদা বাংলায় বলি না, গদা বাংলায় কি বলে থাকি, ভূ অভ্যন্তরকে পাতাল বলে থাকি। তো সেখানে কি রয়েছে, সেখানে আমাদের ফ্রিয়েটিক স্তর থাকে। ওই জায়গাতে কি থাকে, ওই জায়গাতে হচ্ছে তোমার প্রেসিপিটেশন, বাইরে যে প্রেসিপিটেশন হয় না, সেই প্রেসিপিটেশন হচ্ছে তোমার লিচিং প্রক্রিয়াতে বা ওই লিচিং প্রক্রিয়াতে বা তোমার রান অফ হয়ে, তোমার রান অফ বলছি, ওই লিচিং প্রক্রিয়াতে তোমার এখানে স্টোরেজ করে প্রেসিপিটেশনের জলটা। তো ওইখানে জল থাকার জন্য ওখানে কি হয়, দ্রাবকের উপস্থিতি থাকার জন্য কি হয়, ওখানে হচ্ছে শিলাগুলো জলেতে গুলিয়ে যায়। ঠিক আছে, এইরকম সলিউশন টাইপের দ্রাবকের উপস্থিতিতে ওখানে এক ধরনের আবহবিকার হয়ে থাকে, যেটাকে আমরা কি বলছি, সলিউশন। ঠিক আছে, এই হচ্ছে তোমার ডিপেন্ড অন অ্যাবিলিটি অফ ওয়াটারের উপর ভিত্তি করে কেলার তিনটে জোন দিয়েছিলেন, সাব এরিয়াল জোন, সাব সারফেস জোন, সাব অ্যাকুয়াস জোন। যে তিনটি জোনে ভিন্ন ভিন্ন আবহবিকার লক্ষ্য করা যায়। সাব এরিয়াল জোনে মেকানিক্যাল, কেমিক্যাল ওয়েদারিং সব থেকে বেশি লক্ষ্য করা যায়, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। সাব সারফেস জোনে তুমি যদি দেখো, কেমিক্যাল ওয়েদারিং সব থেকে বেশি লক্ষ্য করা যায়। যদি তুমি দেখো সাব অ্যাকুয়াস জোনে, ওখানে সলিউশন প্রক্রিয়াতে আবহবিকা কিন্তু সব থেকে লক্ষ্য করে। সলিউশন মানে কি, সলিউশনে যদি তুমি বাংলা করে না, দ্রবণ। ঠিক আছে, দ্রবণ ক্ষয়ের মাধ্যমে কিন্তু তোমার আবহবিকাটা লক্ষ্য করা যায়। তো একটা কথা বলে দিই, চলো তোমাদের ভিডিওটা কিন্তু
মানে তোমরা ভাবতে পারবে না কতটা কষ্ট হচ্ছে। এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রি 2টা 13। তোমাদের জন্য বসে বসে আমি ভিডিও বানাচ্ছি। তোমাদের কিছু কিছু কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে দিয়েছে। তোমরা একটা কমেন্ট করে না, একজন কমেন্ট করেছে আহ, খুব ভালো লাগছে, দারুণভাবে বোঝাচ্ছেন। যাই হোক, ওইগুলো কি হয়, ওগুলো হচ্ছে অনুপ্রাণিত করে যেগুলো ভিডিওগুলো বানানোর জন্য। তো এই হচ্ছে ব্যাপার, যে তার জন্য ভিডিওটা বানাচ্ছি। তোমরা কিন্তু যারা এখনও লাইক করোনি ভিডিওটাতে, তোমরা লাইকটা করে দিও, কমেন্টটা করো যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে, তোমরা বুঝতে পারছো তো আদৌ? ঠিক আছে, আমি যে পড়াচ্ছি তোমাদের, বলছি, তোমরা বুঝতে পারছো তো? এই জিনিসগুলো কিন্তু একটু আমাকে কমেন্ট করবে, জানাবে। আর তাহলে কি হয়, আমার এই যে আহ, উদ্যমটা, তোমাদের জন্য এত রাত্রিতেও আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, এইটা কিন্তু হবে। নাহলে কি হবে না, নাহলে একঘেয়েমিতে চলে আসবে, তোমরাও কিছু বলছো না, আমারও কিছু ইচ্ছা করছে না, আমি আমার নিজের মতো করে পড়বো আর তোমরা তোমাদের মতো করে পড়বে। হবে না, ঠিক আছে? আমি চাইছি যে আমার সঙ্গে সঙ্গে তোমরাও পড়াশোনাটা করো, আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়ো। এই যে তোমাদেরকে আমি পড়াচ্ছি, পড়ালে কি হয় জানো, সব থেকে বেশি নিজের পড়া হয়ে যায়। তুমি যখন কাউকে পড়াবে তখন সব থেকে বেশি নিজের পড়া হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে যখন পড়াচ্ছি, আমাকে কি করতে হয়েছে, তোমাদের জন্য আমাকে এটা রেডি করতে হয়েছে। আমাকে বিভিন্ন বই থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে পড়তে হয়েছে, তারপর তোমাকে আমি পড়াতে পারছি, তোমাদের পড়াতে পারছি, তাই না? তো এই হচ্ছে ব্যাপারটা। তো তোমরা আমাকে আমাকে যদি সাপোর্ট করো, তাহলে আমারও যেরকম একটা কি বলবো প্রোগ্রেস হবে, সিমিলার প্রোগ্রেসটা তোমাদের হবে। কারণ তো তোমাদের এখানে খুব একটা বেশি পড়তে হচ্ছে না, এখানে আমি কম্প্যাক্ট করে তোমাদের জিনিসটা দিচ্ছি, বোঝানোর চেষ্টা করছি, যে মেন মেন জিনিসগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমার জন্য বলে আছি, জিও টেকটনিক আমার কিন্তু টোটাল কভার হয়ে গেছে। জিও টেকটনিকের ভিডিও যারা এখনও দেখোনি, তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? প্লেলিস্ট পেয়ে যাবে। এছাড়া আমাদের যে তোমার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা একটু খুঁজে এখানে জয়েন হয়ে যাবে, সেখানে ভিডিও, পিডিএফ ইত্যাদি ইত্যাদি তোমরা পেয়ে যাবে। মক টেস্ট আমরা ইতিমধ্যেই শুরু করব। তোমার তোমার এসের জিও টেকটনিকের উপর মক টেস্টগুলো আমি নেবো এবার আস্তে আস্তে। চলো, জিও মরফোলজি যেটা আমি তোমাদের বলছিলাম, ওয়েদারিংয়ের 2য় নম্বর ক্লাস, ঠিক আছে? এই তোমার আশা করছি তোমাদের বোঝা গেছে। নেক্সট হচ্ছে তোমাদের, চলো আরেকটা যেটা ব্যাপার দিয়ে, হ্যাঁ ব্যাপার চলে আসি। এই দিকে যেদিকে দেখো, যেটা লেখা রয়েছে গ্লেসিয়াল প্যারাগ্লেসিয়াল জোন, অর্থাৎ এখানে আমরা একটা ভাগ করে নিয়েছি যে পৃথিবীতে যে বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলো রয়েছে না, তো সেই জলবায়ু অঞ্চলগুলোতে কি কি ধরনের আবহবিকার লক্ষ্য করা যায়, এটা কিন্তু আমাদের একটু জানতে হবে। দেখো, প্রথম যেটা বলেছি যে গ্লাসিয়াল অ্যান্ড প্যারাগ্লেসিয়াল জোন, অর্থাৎ কি বলেছে বলতো, হিমবাহ এবং পরিহিমবাহ যে ক্লাইমেটিক জোনটা রয়েছে, যেটাকে আমরা কি বলি, তুন্দ্রা অঞ্চল বলে থাকি না, যেখানে বরফ টরফ জমে থেকে এইরকম একটা এলাকাতে। তো সেই জায়গায় কীরকম আবহবিকার লক্ষ্য করা যায়, সেটা কিন্তু আমাদের জানতে হবে। প্রথমত দেখো, একদম মাইন্ড ফ্রেশ করে তোমরা শোনার চেষ্টা করো কি হয়ে থাকে ওখানে। ওই জায়গাতে জৈব পদার্থের উপস্থিতি থাকে না। প্রথমত থাকে কি, ওখানে তো তোমার গাছপালা নেই, জৈব পদার্থের উপস্থিতি থাকবে কি করে? মাটি তো হাফ সময় তোমার দেখতে পাওয়া যায় না, তো জৈব পদার্থ উপস্থিত থাকবে কি করে? তো ওখানে জৈব পদার্থের সৃষ্টি বা বিয়োজনের হারটা খুবই নগণ্য হয়ে থাকে, ঠিক আছে? তো ওখানে রাসায়নিক আবহবিকারের হারটা দেখাই যাবে না, খুবই কম দেখা গেল, খুব কম পরিমাণ রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায়। তো ওখানে কি লক্ষ্য করা যায়, ওখানে ব্লক ডেসিন্টিগ্রেশন অ্যান্ড গ্র্যানুলার ডেসিন্টিগ্রেশন লক্ষ্য। ব্লক ডেসিন্টিগ্রেশন মানে কি, প্রস্তর চাই খণ্ডীকরণ, যেটাকে আমরা বাংলাতে বলি। গ্র্যানুলার মানে কি, ক্ষুদ্র কণা বিচরণ, ঠিক আছে? যেটা কি, যেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকারের মধ্যে পড়ছে। ব্লক ডেসিন্টিগ্রেশন, গ্র্যানুলার ডেসিন্টিগ্রেশন কার মধ্যে পড়ছে, যান্ত্রিক আবহবিকারের মধ্যে পড়ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাগুলো, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? তো ব্লক ডেসিন্টিগ্রেশন, গ্র্যানুলার ডেসিন্টিগ্রেশন জিনিসটা কি, সেটা আমরা ল্যান্ড ফর্মে কিন্তু জানবো। নেক্সট হলো যেটা রয়েছে আমার টেম্পারেট ক্লাইমেটিক জোন যেটা রয়েছে, তো সেই টেম্পারেট ক্লাইমেটিক জোনটা কি? দেখো, এটাকে বাংলায় যদি আমি করি, নাতিশীতোষ্ণ অঞ্চল। তো এখানে কি হয়, এখানে তাপমাত্রা প্লাস বৃষ্টিপাত, তার পরিমাণটা কি পরিবর্তনশীল পরিমাণ একটা হয়, ঠিক আছে? টেম্পারেচার প্লাস বৃষ্টিপাতের পরিমাণটা পরিবর্তনশীল হয়ে থাকে। তো এখানে কি হয়, যান্ত্রিক আবহবিকার প্লাস তোমার কেমিক্যাল আবহবিকার, মানে যান্ত্রিক আবহবিকার এবং তোমার রাসায়নিক আবহবিকারটা দুটোই সমান হয়ে থাকে, ঠিক আছে? দুটোর পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ, বা দুটো সমানভাবে কিন্তু এই টেম্পারেট রিজিয়নে, টেম্পারেট ক্লাইমেট রিজিয়নে কিন্তু লক্ষ্য করা যায়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। এইখানে মনে রাখবে যে জৈব পদার্থের পরিমাণটা খুব মাঝারি মানের থাকে, ঠিক আছে? তার জন্য কিন্তু কেমিক্যাল ওয়েদারিং লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট হচ্ছে তুমি লক্ষ্য করো যে ট্রপিক্যাল অ্যারিড অ্যান্ড সেমি অ্যারিড ক্লাইমেট জোন যেটা রয়েছে, তো এটাকে শুষ্ক, প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। এই এলাকাতে হচ্ছে তোমার মেকানিক্যাল ওয়েদারিংটা সব থেকে বেশি লক্ষ্য করা যায়। কি হয়ে থাকে এখানে, কি এখানে তোমার অ্যারিড মানে কি, তোমার একটা ডেজার্ট টাইপের এলাকা, ঠিক আছে? এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, এখানে কি কম বৃষ্টিপাত হয়ে থাকে, উষ্ণতা বেশি হয়ে থাকে, বাষ্পমোচন বেশি হয়ে যায় এখানে। তো এখানে মৃত্তিকাতে জৈব পদার্থের পরিমাণও কিন্তু খুবই কম থাকে।
তো এখানে কি হয়েছে, টেম্পারেচারটা মেন ফ্যাক্টর হিসেবে কাজ করে যাচ্ছে এখানে। তো এখানে যান্ত্রিক আবহবিকারের হারটা কিন্তু খুব বেশি হয়ে থাকে, এইটা মনে রাখবে। এবং শুষ্ক এলাকাতে ড্রাই যে এলাকাগুলো রয়েছে ওই এলাকাগুলিতে তোমার এই ক্ষুদ্র কণাবেশন, যেটা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন, এবং তোমার লবণ ক্যালাস, যেটাকে আমরা বলি থেকে সল্ট ক্রিস্টাল, যে ওয়েদারিংটা, এইটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কোথায়, এই ট্রপিক্যাল এরিড অ্যান্ড সেমি এরিড ক্লাইমেট জোনে। নেক্সট হচ্ছে যেটা দেখো, যে ট্রপিক্যাল ময়েস্ট ক্লাইমেট জোন যেটা রয়েছে, ট্রপিক্যাল ময়েস্ট ক্লাইমেট জোন, অর্থাৎ ক্রান্তীয় আর্দ্র জলবায়ু অঞ্চল। তো সেখানে কিন্তু তোমার এক ধরনের কি লক্ষ্য করা যায়, সেখানে এক ধরনের তোমার ওয়েদারিং লক্ষ্য করে, যেটা হচ্ছে তোমার কেমিক্যাল ওয়েদারিং কিন্তু লক্ষ্য করা যায়। তো এখানে তোমার জৈব পদার্থের স্তর কিন্তু অনেক বেশি থাকে। কেমিক্যাল ওয়েদারিং লক্ষ্য করা যায়, বায়োলজিক্যাল ওয়েদারিংও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাপার, যে বিভিন্ন যে ক্লাইমেটিক জোনগুলো রয়েছে সেই ক্লাইমেটিক জোনগুলোর উপরে ভিত্তি করে কোথায় কি আবহবিকার হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিলাম। তো আশা করছি তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। তবে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? তোমাদের জন্য আমি একটু টাইম দিচ্ছি, একটু কমেন্ট করে জানিয়ে দাও, তারপর আমি শুরু করছি। কোথায় কি বুঝতে পারছো না বুঝতে পারছো না, যদি বুঝতে পারো তাহলে লাইক করে দাও, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে বলো যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, আমি নেক্সট ক্লাসে অন্য কিছু পড়ালেও কিন্তু সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দেবো, পড়িয়ে দেবো। দেখো এখানে তোমাদের সামনে আমার দেখা হচ্ছে না, ঠিক আছে? যা হচ্ছে আমি তোমাদের বলছি, তোমরা ভিডিও দেখছো, তারপর কিন্তু তোমরা পড়াশোনাটা করছো। তো এরকম একটা ব্যাপার। তো অবশ্যই তোমরা কমেন্টটা করবে, যা আমি যেন বুঝতে পারি, মানে আমি যে পড়াচ্ছি আমারও তো একটা মানে কি বলবো, ইচ্ছা যে হবে সেটার জন্য তো কিছু দরকার একটা, না? সেই প্রসেসগুলো তোমরা কাজ, সেগুলো তোমার কাজ। এখানে তোমাদের কোনো কিছু হচ্ছে না, কোনো টাকা লাগছে না, কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে? কোনো কিছু খরচই হচ্ছে না, জাস্ট একটা তুমি ভিডিওটা দেখবে, তোমাদের কেমন লাগলো সে মতামত জানাবে, যেখানে বুঝতে পারবে না সেটা বলবে। নেক্সট হলো আমরা যেটা চলে আসি, আর একদম বেশি তোমাদের সঙ্গে গল্প টল্প করবো না আমি, একদম নেক্সট চলে আসি। দেখো টাইপস অফ ওয়েদারিং অ্যান্ড দেয়ার প্রসেস, ঠিক আছে? টাইপসগুলো কী কী, যেটা আমরা জেনে নিলাম, যে মেকানিক্যাল ওয়েদারিং, তোমার কেমিক্যাল ওয়েদারিং, বায়োলজিক্যাল ওয়েদারিংগুলো জেনে নিলাম। তাদের প্রসেসগুলো কী কী দেখো, মেকানিক্যাল যে ওয়েদারিং রয়েছে না, সেখানে হচ্ছে তোমার 4টা প্রসেস কিন্তু ওয়েদারিংটা লক্ষ্য হয়ে থাকে। কী কী 4টা প্রসেস? প্রথম যে প্রসেসটা দেখো রয়েছে ইনসোলেশন ওয়েদারিং, নেক্সট প্রসেস আনলোডিং ওয়েদারিং, নেক্সট প্রসেস ক্রিস্টাল ওয়েদারিং, নেক্সট প্রসেস ময়েশ্চার ওয়েদারিং। প্রত্যেকটা জিনিস বলবো, কোনো টেনশনের দরকার নেই। ইনসোলেশন ওয়েদারিং জিনিসটা কি দেখো, ইনসোলেশন মানে কি জানো তো? ইনসোলেশন মানে কি, ঠিক আছে? ইনসোলেশন মানে যে বুঝতে পারবে সে কিন্তু বুঝতে পারবে যে ইনসোলেশন মানে কি, ইনসোলেশনটা কি, ঠিক আছে? যাই হোক, চলো ইনসোলেশন জিনিসটা কি বলতো, এই ইনসোলেশন ওয়েদারিং এর ফলে কি হচ্ছে, সূর্যের তাপের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে সম্পর্ক রয়েছে। সূর্যের তাপ আসছে, ঠিক আছে, তাপ বিকিরিত হচ্ছে, অর্থাৎ একবার যখন টেম্পারেচার আসছে, আবার টেম্পারেচার বিকৃত হচ্ছে, এই দুটোর মধ্যে ইনসুলেশন ব্যাপারটা রয়েছে। তো কি ঘটছে, আমি একদমই বেশিতে যাচ্ছি না, একদম শর্টে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। মানে ভিডিও আমি চাইছি না ভিডিওটা খুব লেন্দি হয়ে যাক, তোমাদের বোরিং ফিল চলে আসে। জিনিসটা কি হচ্ছে বলতো, ইনসুলেশন ওয়েদারিং এই যে এগুলো আমি যে জেনে নেই, তার প্রসেসের উপর ভিত্তি করে যে জিনিসগুলো হচ্ছে, ঘটনা যেগুলো যদি হচ্ছে, এগুলো যদি জেনে নেই তাহলে কিন্তু তোমাদের বুঝতে আরও সুবিধা হয়ে যাবে, ল্যান্ডফর্মস যেগুলো হচ্ছে আর কি। দেখো কি বলছে, যে ইনসুলেশন ক্র্যাক, ইনসুলেশন ক্র্যাক জিনিসটা কি বলতো, দেখো এটা একটা ধরো এটা একটা শিলা, এটা একটা শিলা। তো শিলাতে কি হচ্ছে, এই যে দেখো এটা আমার সূর্য, এখানে সূর্য তাপ বিকিরণ করছে, এই শিলা কি করছে, এই শিলা হচ্ছে তোমার তাপটা নিচ্ছে। শিলা তাপ নিলে কি হয়, শিলা তো আর তোমার তাপের সুপরিবাহী নয়, তো শিলার তাপের ফলে জাস্ট শিলার উপরি অংশটা কিন্তু উত্তপ্ত হচ্ছে, জাস্ট শিলা কি হয়েছে, শিলার যে উপরি অংশের উত্তপ্ত হচ্ছে, কিন্তু ভেতরের যে অংশ রয়েছে না, এই ভেতরের অংশ কিন্তু কোনোভাবে উত্তপ্ত হয় না, যেমনকে ঠান্ডা তেমনই থাকে। তো এর ফলে কি হচ্ছে, এখানে যে তোমার হাই টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে, এখানে লো টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, এখানে একটা স্ট্রেসের সৃষ্টি হচ্ছে, সেই স্ট্রেসের ফলে কিন্তু এই শিলাগুলোতে ফাটল তৈরি হয়ে থাকে, ঠিক আছে? এই শিলাতে ফাটল তৈরি হয়ে থাকে। তো এইটাকে বলা হচ্ছে ইনসোলেশন ক্র্যাক, তাপীয় মানে তাপের কারণে, ঠিক আছে, থার্মাল কোনো অ্যাক্টিভিটির কারণে যখন এটা তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, তাপ কিরণের মাধ্যমে যখন তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা ইনসোলেশন ক্র্যাক বলছি। এই হচ্ছে ইনসোলেশন ওয়েদারিং। নেক্সট তুমি যদি দেখো যে ব্লক ডিসইন্টিগ্রেশন কি, জিনিসটা একই রকমই। এই যে শিলাটা রয়েছে না, এই শিলার তাপের তো কুপরিবাহী। তো ভেতরের যে টেম্পারেচার, বাইরের টেম্পারেচার, অর্থাৎ শিলার উপরিস্তরের টেম্পারেচার এবং ভেতরের যে টেম্পারেচার, তার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এর ফলে কি হয়, শিলা কি তোমার একবার প্রসারিত হয়, যখনই শিলা হচ্ছে তোমার তাপ পাবে, ঠিক আছে, ওই উপর অংশটা কি প্রসারিত হওয়ার চেষ্টা করবে, ভেতরের অংশ সেরকম সংকুচিত রয়েছে। তো একটা সংকোচন এবং তোমার
প্রসারণ হচ্ছে। তো এই সংকোচন এবং প্রসারণ যখন ক্রমাগত হতে থাকবে না, তখন এই রকম শিলার মাঝ বরাবর ফাটল সৃষ্টি হবে এবং এরকম দুভাগে ভাগ হয়ে যাবে। বড় বড় প্রস্তর খণ্ডে বোল্ডার হিসাবে তোমার ভাগ হয়ে যাবে, ব্লক হিসাবে, এক একটা ব্লক হিসাবে কিন্তু এই শিলাগুলো তোমার ভেঙে যাবে। ঠিক আছে, এই শিলাগুলো তোমার ভেঙে যাবে, তখন সেটাকে আমরা কি বলছি, প্রস্তরচায়ী খণ্ডীকরণ, বা সেটাকে আমরা বলছি পিণ্ড বিসরণ। স্ট্রেসজনিত কারণে কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে। বোঝা গেছে? নেক্সট তুমি যদি দেখো আরেকটা যেটা রয়েছে সান ক্র্যাক। তো সান ক্র্যাকটা কি? এটা মূলত দিন এবং রাত্রির তাপমাত্রাগত পার্থক্যের কারণে হয়ে থাকে। দেখো দিনের বেলা কি হয়, দিনের বেলায় সূর্যরশ্মি পড়ছে, সেখানে একটা টেম্পারেচার হাই থাকছে, রাত্রেবেলা কি হয়, টেম্পারেচার কমে যাচ্ছে। তো এই কারণে শিলাতে স্ট্রেসের সৃষ্টি হয়। ঠিক আছে, শিলাতে পীড়নের সৃষ্টি হয়, যার ফলে কিন্তু তোমার শিলাগুলো ফেটে যায়। সানক্র্যাক মানে সূর্য কিরণের ফলে যখন ফেটে যাচ্ছে তখন সেটাকে আমরা সানক্র্যাক বলছি। ঠিক আছে, নেক্সট তুমি যদি দেখা দেখো বোল্ডার ক্লেভিং। তো বোল্ডার ক্লেভিং জিনিসটা কি বলতো, ধরো এটা হচ্ছে পাহাড়ের ঢাল বা যে কোনো ভূপৃষ্ঠ বলতে পারো। তো এখানে একটা কি রয়েছে, একটা বোল্ডার রয়েছে, ধরো এখানে বোল্ডার রয়েছে। তো কি হচ্ছে, বিভিন্ন ওয়েদারিং প্রসেস কাজ করছে এখানে, মেকানিক্যাল ওয়েদারিং প্রসেস। তো মেকানিক্যাল ওয়েদারিং কারণে এই উপরি অংশগুলো ক্ষয়িত হয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে, এবং ক্ষয় হতে হতে একটা টাইম কি যে সমতল, একদম সমতল পৃষ্ঠে কিন্তু চলে আসে, ক্ষয় হতে হতে একদম সমতল ভাগে কিন্তু চলে আসে। ঠিক আছে, তোমার তখন সে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি, বোল্ডার ক্লেভিং। বুঝে গেছে? যে অর্থাৎ একটা শিলা, ধরো এই যে শিলাটা না, এই ক্ষয় হতে হতে তোমার এমন ক্ষয় হচ্ছে, এটা ক্ষয় হয়ে একটা চালা এই পাশে পড়ে গেল। ঠিক আছে, একটা চালা এই পাশে পড়ে গেল, দুভাগে ভাগ হয়ে যায় শিলাগুলো। ঠিক আছে, দুভাগে ভাগ হয়ে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তোমার একদম পৃষ্ঠতলের সঙ্গে, ঢালের পৃষ্ঠতলের সঙ্গে লেগে থাকে। তখন সেটা সেই চাকা মানে বোল্ডার ক্লিভিং বলে থাকে। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝা গেছে। বা তুমি এভাবে বলতে পারো যে একদম তোমার একটা অংশ, ঠিক আছে, এই যে উপরের যে অংশটা রয়েছে বোল্ডারের, যে এই উপরি অংশ যে রয়েছে, এই উপরি অংশটা মানে ভেঙে গিয়ে একটা অন্যত্র স্থানে চলে যায় বা অপসারিত হয়ে যায় এখান থেকে। ঠিক আছে, তো নিচের যে অংশটা এটা কিন্তু একদম সমতল অংশ হিসেবে পড়ে থাকে। তো এই জিনিসটাকে আমরা কি বলছি, তোমার বোল্ডার ক্লেভিং। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে তোমার তাপীয় সংযোজন এবং তাপীয় প্রসারণ। ঠিক আছে, একটা শীতলীকরণ, একটা হচ্ছে তোমার তোমার কি বলবো, শীতলীকরণ হয়ে যাচ্ছে, একটা তাপমাত্রা জনিত কারণ হচ্ছে। এই কারণে যে ওয়েদারিং হচ্ছে সেটাকে আমরা কি বলছি, ইনসুলেশন ওয়েদারিং। আশা করছি তোমাদের বোঝা গেছে। নেক্সট যেটা রয়েছে দেখো, যে আনলোডিং ওয়েদারিং। তো আনলোডিং ওয়েদারিং জিনিসটা কি, কোনো কিছু ব্যাপার নয়, আমি বলছি তোমাদের আনলোডিং ওয়েদারিং তোমাদের আমি বলছি। কেসটা কি হচ্ছে দেখো, আনলোডিং ওয়েদারিং মানে কি, ধরো এটা একটা শিলাস্তর, ঠিক আছে, আর ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠের উপরে বা একটা ধরো শিলাস্তর, তার উপরে একটা বড় একটা শিলাখণ্ড বা কোনো একটা আবহবিকারগ্রস্ত তোমার মানে শিলাস্তর রয়েছে। তো একটা কি হবে, একটা টাইম এই যে অংশে যে বোল্ডারটাকে একটা এই যে তোমার ধরো একটা আবহবিকারগ্রস্ত কোনো পদার্থ বা একটা চাই, এ তো এখান থেকে অপসারিত হবে। যতক্ষণ অপসারিত হওয়ার আগে কি, যে এই যে শিলাটা রয়েছে এটা ধরো ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, তো এ কি করবে, এই শিলাটা এই পৃষ্ঠরেখার উপরে উলম্বভাবে চাপ প্রদান করবে, করবে। তো আমরা যদি দেখি একটা কোনো একটা জায়গার উপরে যদি একটা পাথর রেখে দিই, সেই পাথরটা কি হয়, এরকম হয়ে যায় না, উলম্বভাবে যখন চাপ প্রদান করবে তখন কি হয়, একটু তোমার এরকম হয়ে যায়। ধরো এখানে একটা পাথর রয়েছে, এই চাপে একটু নিচের দিকে ডাউন হয়ে যায়। তো যখন হচ্ছে তোমার এই পাথরটা এইদিকে অপসারিত হবে, এইদিকে অপসারিত, তখন কি হবে, এই যে ডাউন অংশটা এই ফোলার চেষ্টা করবে, ওপর দিকে ওঠার চেষ্টা করবে। ঠিক আছে, একটা টাইম নিচের দিকে অবস্থান করছিল, একটা যখন তোমার এই এই বোল্ডারটা বা এই অংশটা মানে সরে যাচ্ছে, তখন কি, এই উপর দিকে ওঠার চেষ্টা করছে, ফোলার চেষ্টা করছে। এর ফলে কি হচ্ছে, এই শিলাস্তরে তোমার উলম্ব উলম্ব বরাবর এরকম ফাটল সৃষ্টি হয় সিটের আকারে। ঠিক আছে, সিটের আকারে একটা ফাটল তৈরি হয়, বা পাতের আকারে ফাটল তৈরি হয়, পরপর পরপর ফাটল তৈরি হয়। এইটাকে আমরা কি বলছি, এটাকে আমরা সিটিং বলছি। ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবে, সিটিং বলছি। অর্থাৎ এইটা তোমার মনে রাখবে যে গ্রানাইট, যে গ্রানের শিলা রয়েছে না, গ্রানাইট গ্রানাইট জাতীয় শিলার ওপরে এই স্তরের ন্যায় প্রসারণটা তোমার প্রসারিত হয়ে থাকে এবং পাতটা গঠিত হয়ে থাকে। পরপর গ্রানাইট শিলাগুলিতে পরপর পরপর এইরকম ঢালের কারণে, তোমার আনলোডিং ওয়েদারিং এর কারণে, ঠিক আছে, মানে একদম সিট আকারে কিন্তু বিভক্ত হয়ে যায়, যেটাকে আমরা কি বলছি, সিটিং বলছি। এমনকি তোমার আরেকজনের কথা বলে দিই, তোমার বলে দিই যে ব্রাডলে, ঠিক আছে, তিনি বলছেন যে তোমার পেলে পাথর শিলাতেও কিন্তু এই সিটিংটা কিন্তু লক্ষ্য করা যায়।
এইটাকে আমরা কি বলছি সিটিং প্রক্রিয়া। এবং যদি এই যে পরপর যে সিটগুলো গঠিত হলে, ঠিক আছে, এই যে ফাটলগুলো এক একটা ফাটল এরকম সিট হিসাবে তোমার তৈরি হয়ে গেল, এগুলো যদি আরও খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যদি হয়ে যায়, আর প্রত্যেকটা সিট যদি আরও খণ্ড খণ্ড বিভক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলছি স্পালিং বলছি। ঠিক আছে, ছোটো 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 ফাটল তৈরি হয়ে যাবে এক একটা সেলাই। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলছি স্পালিং। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো তোমাদের যেটার জন্য যেটা চলে আসে যে তোমার ক্রিস্টাল ওয়েদারিং। তো ক্রিস্টাল ওয়েদারিংটা কি? ক্রিস্টাল মানে কি বরফ বা ক্যালাস আমরা বলি না, ক্যালাস জাতীয় গঠন যেটা আমরা ক্রিস্টাল বলে থাকি। তো এখানে কি হচ্ছে দেখো ফ্রস্ট ওয়েদারিং। তো ফ্রস্ট ওয়েদারিং জিনিসটা কি? ফ্রস্ট মানে কি আমরা বরফ জানি। ঠিক আছে, তো এটা কি হচ্ছে, ধরো একটা শিলাখণ্ড, ঠিক আছে, এটা একটা শিলা রাশি, চলো হ্যাঁ, এটা একটা ধরো এটা একটা শিলা রাশি, ঠিক আছে, এটা একটা শিলা রাশি। তো এই শিলা রাশির মধ্যে তোমার ধরো জল আছে। তো তাপমাত্রার পার্থক্যের কারণে যদি এই জলটা বরফে পরিণত হয়ে যায়, তোমার টেম্পারেচার কমে গেল, এই জলটা কি হচ্ছে শিলার মধ্যে জলটা বরফে পরিণত হয়ে গেল। তো আমরা জানি যে একটা জল যখন বরফে পরিণত হয় তখন কি তার আয়তন 9% বৃদ্ধি পায়। যখনই আয়তনটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, সেই যে শিলার যে গাত্রগুলো রয়েছে অর্থাৎ দুধারে যে শিলাগুলো রয়েছে সেখানে কি হয় চাপ প্রদান করবে, তাই না? এইখানে যখন তোমার বরফ পরিণত হয়ে গেল তখন এই বরফটা তো 9% বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু বাড়ার চেষ্টা করলে কি হবে, এই ফাটলগুলো কি হবে, ফাটল এই দু দিকে কি হচ্ছে প্রেসার ক্রিয়েট করছে, প্রেসার ক্রিয়েট করার জন্য ফেটে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা কি বলছি ফ্রস্ট ওয়েদারিং। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট যেটা রয়েছে দেখো যে অল্টারনেট ফ্রিজ অ্যান্ড থো। এটা কি হচ্ছে যে ক্রমাগত এই প্রসেসটা চলবে। একবার একটা জায়গাতে তোমার ধরো এখানে বরফ রয়েছে, রাত্রিবেলায় এই জলটা এতটা ঠান্ডা পড়ে গেছে সেখানে বরফ হয়ে গেছে, দিনের বেলা সূর্যের জন্য আবার সেটা কিন্তু জল হয়ে গেল, আবার তারপর বরফ হয়ে গেল, আবার জল হয়ে গেল, আবার বরফ হয়ে গেল, আবার জল হয়ে গেল। এই প্রক্রিয়া যখন ক্রমাগত চলতে থাকবে না, তখন সিমিলার প্রসেসে কিন্তু শিলাগাত্র তোমার খুব প্রেসার ক্রিয়েট হবে দু সাইডে এবং সেটা কিন্তু ফেটে যাবে একটা টাইম। তো এটাকে আমরা কি বলছি ক্রিস্টাল ওয়েদারিং এর অল্টারনেট ফ্রিজ অ্যান্ড থো। নেক্সট কি হচ্ছে সল্ট ক্রিস্টাল ওয়েদারিং। সিমিলার জিনিস, তোমার যদি সল্ট যদি ক্রিস্টাল হয়ে যায় তখন কিন্তু শিলাক্ষেত্রে প্রেসার পড়বে এবং সেখানে কিন্তু সেটা ভেঙে যাবে শিলাগুলো। নেক্সট যেটা রয়েছে দেখো ময়েস্ট ওয়েদারিং। তো ময়েস্ট ওয়েদারিংটা কি? ময়েস্ট ওয়েদারিংটা মনে রাখবে, এটা হচ্ছে তোমার একটা হাইড্রোলজিক্যাল স্ট্রেস জনিত কারণে কিন্তু এই ময়েস্ট ওয়েদারিংটা কিন্তু সৃষ্টি হয়েছে, যার একটা ইয়ে দেখো যে স্ল্যাকিং। তো স্ল্যাকিং জিনিসটা কি রয়েছে, ধরো একটা শিলা প্রথমে শুষ্ক অবস্থায় রয়েছে, তারপর সে ময়েস্ট হয়ে গেল, আর্দ্র হয়ে গেল, আবার সে কিছুদিন পর শুষ্ক হয়ে গেল, আবার ধরো কিছুদিন পর ময়েস্ট হয়ে গেল, আবার কিছুদিন পর শুষ্ক হয়ে গেল, আবার কিছুদিন পর ময়েস্ট হয়ে গেল। এই জিনিসটা ক্রমাগত চলতে যদি থাকে, সিক্ততা এবং শুষ্কতা, তোমার শুষ্কতা, এই প্রক্রিয়া যখনই চলবে ওই শিলার ভিতরে যে খনিজ ম্যাটেরিয়ালসগুলো ছিল, যে খনিজগুলো ছিল না, তার পরিবর্তন হবে আস্তে আস্তে। আর সেই পরিবর্তনের জন্যই কিন্তু তোমার শিলাগুলো ফেটে যাবে আস্তে আস্তে। এই হচ্ছে ব্যাপার। এটা তোমার বেলে পাথর, তোমার স্লিট পাথর, কাদা পাথর, এই জায়গাগুলিতে তোমার বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই শিলাগুলিতে তোমার বেশি লক্ষ্য করা যায়। এই জিনিসটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তো এই হচ্ছে টোটাল মেকানিক্যাল যে ওয়েদারিং না, সেই মেকানিক্যাল ওয়েদারিং তোমাদের বলে দিলাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? এখন শেষ করিনি, আরও কিছুটা আছে। আশা করছি তোমাদের সবার বোঝা গেছে জিনিসটা। এইটা একটু ভিডিওটা হয়তো বড় হবে, একটু লেন্দি হবে, তবে ভিডিওগুলো না শেষ করলে কিন্তু টাইমটা চলে যাচ্ছে না, আর তো 1 মাস মাত্র পরীক্ষাতে রয়েছে, টাইমিংটা চলে যাচ্ছে, তার মধ্যে কিন্তু শেষ করতে হবে। তার জন্য আমি রাত জেগে তোমার জন্য ভিডিও করছি, তোমরা কিন্তু কষ্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও কিন্তু দেখে নাও, তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা রয়েছে টাইপস অফ ওয়েদারিং। এর মধ্যে কেমিক্যাল যে ওয়েদারিং রয়েছে, কেমিক্যাল তোমাদের বলেই দিলাম যে রাসায়নিক কোনো কারণে অ্যাক্টিভিটির কারণে যখন ওয়েদারিংটা সংঘটিত হবে তখন সেটাকে আমরা কেমিক্যাল ওয়েদারিং বলছি। তো প্রথম যেটা রয়েছে তোমার সলিউশন। এই যে জিনিসগুলো না মনে রাখবে, পরীক্ষাতে কীভাবে দেয় বলো তো, যে ধরো সলিউশন এটি কী ধরনের তোমার ওয়েদারিং, যে কেমিক্যাল ওয়েদারিং নাকি মেকানিক্যাল ওয়েদারিং নাকি বায়োলজির কোনো অ্যাক্টিভিটি, এরকম টাইপের জিনিসগুলো দেয়। তো সলিউশন, কার্বনেশন, হাইড্রেশন, অক্সিডেশন, রিডাকশন, চিলেশন, এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, যেগুলো কিন্তু প্রত্যেকটাই কেমিক্যাল ওয়েদারিংয়ের মধ্যে পড়ছে। তো কেমিক্যাল ওয়েদারিং জাস্ট এইরকম প্রসেসটা হয়ে থাকে, দেখো এরকম করতে 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 হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায় কেমিক্যালের রিয়াকশানের ফলে। তো সলিউশন জিনিসটা তোমাদের বলেই দিলাম কিছুক্ষণ আগে। নেক্সট হচ্ছে তুমি কার্বনেশন রয়েছে। দেখো বায়ুমণ্ডলের মধ্যে কার্বন রয়েছে, তো এই কার্বনের সঙ্গে যখন বৃষ্টির জল তোমার মিশে যায় তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি করে নেয়,
তখন তখন একটা তোমার বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশলে তখন একটা করে নেয়, একটা বিক্রিয়া করে, এবং সেই বিক্রিয়াজাত ফলটা যখন হচ্ছে তোমার আবার মৃত্তিকাতে পড়বে তখন কি হবে, তখন সে একটা অন্যরকম একটা রিয়াকশন করবে, এবং সেই রিয়াকশনের ফলে তোমার যখন শিলাখণ্ডের কোনো বিচ্যুতি হয়ে যাবে তখন সেটা আমার কি হবে, তখন হচ্ছে তোমার সেটাকে আমরা কার্বনেশন বলছি, এবং সেই কার্বনেশন প্রক্রিয়া আমরা বলছি যে শিলাটা হচ্ছে ভেঙে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। হাইড্রেশন যেটাকে আমরা বলছি জল যোজন, ঠিক আছে, জলের তোমার জল সংযোগের ফলে একটা কোন একটা শিলাতে যে খনিজগুলো রয়েছে সেই খনিজের সঙ্গে যখন জলটা সংযোজিত হচ্ছে তখন একটা নতুন একটা খনিজ তৈরি হচ্ছে, বা সেই খনিজের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কি হচ্ছে তোমার যে আয়তন বৃদ্ধি পাওয়ার ফলে শিলার স্তর ভেঙে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি, হাইড্রেশন বলছি। তুমি উদাহরণ দিতে পারো যে CaSO4 প্লাস তার সঙ্গে যদি H2O যোগ হয় তা কি তৈরি হচ্ছে, CaSO4 প্লাস তোমার H2O, যেটা কি আমরা যেটা কি বলছি জিপসাম বলছি, ঠিক আছে, এই জিপসামের ফলে কিন্তু তোমার এই ঘটনা ঘটছে, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট যদি আমরা দেখি যে জারণ, তো জারণ জিনিসটা তোমরা প্রত্যেকেই জানো, যেটা জারণ বিজারণ যে প্রক্রিয়া, আমরা লোহার মরিচা ধরা এই জিনিসটার উপরে লক্ষ্য করলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি জারণ কোনটা এবং বিজারণ কোনটা। মনে রাখার চেষ্টা করবে বিজারণে হচ্ছে তোমার যে বিজারণকে অক্সিডেশন হচ্ছে তোমার জারণ প্রক্রিয়া, আর রিডাকশন হচ্ছে তোমার বিজারণ প্রক্রিয়া। মনে রাখবে ইম্পর্টেন্ট একটা জিনিস যে বিজারণ প্রক্রিয়ার ফলে কালো রঙের পিট বা বক মৃত্তিকা তৈরি হয়, মনে রাখবে, ঠিক আছে। এই রিডাকশনের ফলে কি কালো রঙের কালো মৃত্তিকা বা যেটাকে আমরা কি যে বক মৃত্তিকা কিন্তু তৈরি হয়ে থাকে এই রিডাকশন বা বিজারণের ফলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট যেটা রয়েছে দেখো চিলেশন। তো চিলেশন জিনিসটা কি বলতো, চিলেশনটা সেরকম কোনো কিছুই নেই, মনে রাখবে যে কেমিক্যাল ওয়েদারিং একটা ভাগ হচ্ছে তোমার চিলেশন। তো চিলেশনে কি হচ্ছে বলতো, চিলেশনে এক ধরনের একটা শিলাস্তর, ঠিক আছে, এই শিলাস্তরের উপরে তোমার সিলিকার আয়নটা মানে কোনো একটা ক্ষারকীয় ধাতব আয়ন, বা তুমি বলতে পারো যে কি বলবো, হ্যাঁ, ক্ষারকীয় একটা ধাতব আয়ন যদি অপসারিত হয়ে যায়, ঠিক আছে, ক্ষারকীয় ধাতব আয়ন যদি অপসারিত হয়ে যায় ওখান থেকে, তো কি হয় তারপর হচ্ছে ওই অংশটা যদি চলে যায় তো আম্লিক, তখন ওই শিলাটা কি হয়, আম্লিক হয়ে যায়, ঠিক আছে, অপসারিত হয়ে যাওয়ার পর মৃত্তিকার আম্লিক জৈব পদার্থটা অবশিষ্ট থাকে ওই শিলার মধ্যে, ঠিক আছে। তখন এই যে প্রক্রিয়াটা এবং ওই মৃত্তিকাটা কি হয়, মৃত্তিকার আম্লিক প্রকৃতির হয়ে যায়, ওপরে যে তোমার ক্ষারকীয় ধাতব আয়ন যেটা ছিল ওটা অপসারিত হয়ে যাওয়ার পরে কি হয়, শুধুমাত্র আম্লিক অংশটা পড়ে থাকে, তো মৃত্তিকা কিন্তু এইটাতে আম্লিক হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, চিলেশন প্রক্রিয়া। তাই এর ফলে যে কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে এবং তার ফলে শিলার যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা কি বলছি, কেমিক্যাল ওয়েদারিং। আশা করি তোমাদের কিন্তু এতটা পর্যন্ত বোঝা গেছে। নেক্সট হচ্ছে দেখো, যেটা আমি চলে আসছি যে ওয়েদারিং যে ল্যান্ডফর্ম, মোটামুটি অনেক ল্যান্ডফর্ম রয়েছে, তার মধ্যে আমি বেছে বেছে তোমাদের জন্য 12টা ল্যান্ডফর্ম আমি নিয়েছি, যেটা কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমত দেখো যে রেগোলিথ, ঠিক আছে, এক একটা বলবে এক একটা ডিসকাস করো, খুব বেশি টাইম লাগবে না, আর একটু তোমরা ধৈর্য ধরে শোনো, সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওয়েদারিং সিলেবাসটা একটু বড় একটু সিলেবাস, তার জন্য হয়তো তোমাদের একটু টাইম লাগছে বেশি। দেখো যে রেগোলিথ অ্যান্ড স্যাপ্রোলাইট জিনিসটা কি, ঠিক আছে, রেগুলাইট এবং স্যাপ্রোলাইট জিনিসটা কি, এখানে ছবি দেওয়া নেই, হ্যাঁ দেখো স্যাপ্রোলাইটের ছবি একটা দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা কিছু বুঝতে পারবে জিনিসটা। দেখো স্যাপ্রোলাইট কি, একটা শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ঠিক আছে, এবং ওই চূর্ণ বিচূর্ণ অংশটা যদি স্থানান্তরিত না হয় আর কি, যদি ওই শিলার চূর্ণ বিচূর্ণ অংশটা স্থানান্তরিত না হয়ে বিয়োজিত যখন হয়ে যায় তখন শিলাটাকে আমরা কি বলছি, স্যাপ্রোলাইট বলছি, ঠিক আছে, এইটাকে আমরা স্যাপ্রোলাইট বলছি। এই জায়গায় থেকে এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ না, এই অংশটা কি হচ্ছে, তোমার শিলাটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং সেখানেই রয়েছে, কোনো স্থানান্তরিত হয়নি, এটা আমরা স্যাপ্রোলাইট বলছি। আর রেগুলেটরটা কি, একটা নরম শিলাস্তর, ঠিক আছে, বিয়োজিত হয়ে যাবে একটা নরম শিলাস্তর, যেটা আংশিক তোমার ইয়ে স্থানান্তরিত হতে পারে, ঠিক আছে, ঠিক আছে, তো তোমার বা আংশিক স্বস্থানে অবস্থান করতে পারে, ঠিক আছে, বা তোমার বিয়োজিত শিলা হতে পারে, বা খনিজের একটা নরম স্তর, যেটাকে আমরা কি বলছি, রেগোলিথ বলছি। একটা জিনিস মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো যেটা রয়েছে আরেকটা যে ল্যান্ডফর্ম তৈরি হয়ে থাকে, একটা ডেজার্ট ভার্নিস। আচ্ছা ভার্নিস মানে কি বলতো, বা বার্নিশ, ঠিক আছে, বার্নিশ আমরা কি বলে থাকি যখন আমরা ঘরে তোমার ওই চেয়ার কবাট টেবিল এইসবগুলো কী করি, বার্নিশ করি বলি না, বার্নিশ করে মানে চকচক করে তোলা, ব্যাপারটা হচ্ছে সেরকম। এইখানে দেখো ছবিটা দেখো, তোমার বুঝতে পারবে ডেজার্ট বার্নিশ যেটা রয়েছে, এখানে কি হয়, আবহবিকারের ফলে কি হয়, শিলাগুলোর ওপরে বা পাথরের ওপরে, ঠিক আছে, কি হয়, এরকম একটা চকচকে একটা আস্তরণ পড়ে যায়, যেটাকে আমরা কি বলি, ডেজার্ট ভার্নিশ বলছি, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবে। মূলত কোয়ার্জকানা মরু অঞ্চলে এই ঘটনাটা ঘটে থাকে, ডেজার্ট মানে মরু অঞ্চল, তো যে মরু অঞ্চলে কোয়ার্জকানা শিলাখণ্ড বা কখনো কখনো বোল্ডারের উপর চকচকে
তোমার মানে আস্তরণটা পড়ে গেলে তখন সেটাকে আমরা কি বলছি, ডেজার্ট ভার্নিশ বলছি, ঠিক আছে। এবং মনে রাখবে এই যে ভার্নিশটা, ঠিক আছে, এই যে চকচকে আস্তরণটা মিনিমাম তোমার 1 মিলিমিটার পর্যন্ত কিন্তু তোমার পুরু হতে পারে এই ভার্নিশটা, ঠিক আছে, এটা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো যেটা রয়েছে তোমার কি, পাটিনা। তো এই পাটিনা জিনিসটা কি, দেখো পাটিনা এমন একটা জিনিস, একটা ভিন্ন টাইপের জিনিস, মানে আবহবিকার গ্রস্ত হওয়ার ফলে যত ধরনের ল্যান্ডফর্ম তৈরি হবে, যত ধরনের রূপ তৈরি হবে, তার মধ্যে কোনো রূপই এর মতো হবে না। এ হচ্ছে একটা ভিন্ন ধরনের অংশ, ঠিক আছে। মানে একটা শিলাস্তর আবহবিকারের ফলে এতটাই পরিবর্তিত হবে যেটা অন্যদের থেকে একে পৃথক করে দেবে, কারোর সঙ্গে কোনো ম্যাচিং হবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। যার হচ্ছে তোমার ওই শিলাস্তরের রং বলতে পারো, ওই শিলাস্তরের পোরোসিটি বা সছিদ্রতা যেটা রয়েছে বলতে পারো, টোটালটাই কিন্তু অন্যান্য শিলার বৈশিষ্ট্য থেকে আলাদা হয়ে যাবে, তখন তাকে আমরা কি বলছি, প্যাটিনা বলছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর মনে রাখবে যে তোমার লিচিং প্রক্রিয়াতে, ঠিক আছে, এই এই ধর লিচিং প্রক্রিয়াতে শিলাস্তরের যে সিলিকার আস্তরণ রয়েছে, সেই সিলিকা যদি পৃথক হয়ে যায় শিলাস্তর থেকে, সিলিকা যদি পৃথক হয়ে যায়, তখন কিন্তু স্বতন্ত্র প্যাটার্ন লক্ষ্য করা যায় বা প্যাটার্ন লক্ষ্য করা যায়, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো যে 4 নম্বর যেটা রয়েছে তোমার কাস্ট ল্যান্ডফর্ম। তোমরা প্রত্যেকেই জানো কাস্ট ল্যান্ডফর্ম যেটা রাসায়নিক আবহবিকার সব থেকে বেশি কাজ হয়ে থাকে কাস্ট ল্যান্ডফর্মে, যেখানে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট এইসব জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই, যে তোমরা ছবিটি দেখতে পাচ্ছ। নেক্সট দেখো যেটা রয়েছে তোমার কেন স্প্রাং। তো কেন স্প্রাং জিনিসটা কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কেন স্প্রাং। তো তোমরা মানে কেন স্প্রাং জিনিসটা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আমার বলতে বলতে। যারা এখন ভিডিওটা দেখছো আমি তোমাদের বলছি কেন স্প্রাং জিনিসটা কি, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইবটা করে নাও, এবারে কমেন্ট করে দাও, লাইক করে দাও, কেমন লাগছে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যারা এসএলএসটি মাদ্রাসা বা মানে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছে তাদের কাছে, যাতে তাদেরও কিছুটা হেল্পফুল হয়ে যায় জিনিসটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কেস স্প্রাং জিনিসটা কি। কেস স্প্রাং জিনিসটা কি বলতো, যে ধরো এইটা একটা শিলাস্তর, এটা একটা শিলাস্তর, ঠিক আছে। তো এই শিলাস্তরটা, ঠিক আছে, এই শিলাস্তরটা একটা বৃহৎ শিলাস্তর। তো এই শিলাস্তরটা যদি বড় বড় খণ্ডে বিভক্ত হয়ে যায়, ধরো 4টা খণ্ডে এই শিলাস্তর ফেটে গিয়ে 1টা খণ্ড, 2টা খণ্ড, 3টা খণ্ড, 4টা খণ্ড, 4টা খণ্ডে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ একটা বৃহদায়তন বোল্ডার যখন কম কম খণ্ডে বিভক্ত হবে তখন সেটাকে আমরা কেন স্প্রাং বলছি, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে। তো এটাও কিন্তু তোমার গ্রানাইট জাতীয় শিলাতে কিন্তু লক্ষ্য করা যায়, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে এই জিনিসটা। নেক্সট দেখো যেটা রয়েছে কি, টর্টিস সেল বোল্ডার্স, ঠিক আছে। 6 নম্বর পয়েন্টটা দেখো। তো এই জিনিসটা কি, টর্টিস মানে কি, কচ্ছপ, অর্থাৎ কচ্ছপ তোমরা দেখেছো নিশ্চয়ই। তো কচ্ছপের পিঠ যেটা, তো কেমন হয়ে থাকে, এইরকম টাইপের হয়ে থাকে না, এইরকম টাইপের হয়ে থাকে কচ্ছপের পিঠটা, উপরি অংশটা। তো সেই রকম যখন শিলাগুলো তৈরি হয়ে যাবে, শিলাস্তরটা আবহবিকারের ফলে যখন ওই রকম টাইপের একটা শিলাস্তর তৈরি হবে, তখন সেটাকে কি বলছি আমরা, টর্টিস সেল বোল্ডার্স। এই জিনিসটা একটু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা রয়েছে 6 নম্বর আমাদের হয়ে গেল। নেক্সট কি রয়েছে, স্ক্রি বা ট্যালাস। তো স্ক্রি বা ট্যালাসটা কি, আবহবিকারের ফলে শিলাখণ্ডগুলো যখন খুব তীক্ষ্ণ তীক্ষ্ণ হয়ে যাবে, সূর্যরশ্মির তাপীয় প্রভাবে বা ইনসুলেশন এফেক্টের কারণে যখন বরফের ক্রিয়ার ফলে শিলার ফাটলগুলো প্রসারিত হবে এবং তীক্ষ্ণ প্রস্তরখণ্ড তৈরি করবে, যে জাস্ট এইরকম তোমরা যে ছবি দেখে প্রত্যেকটা শিলাখণ্ড কি ভেঙে গিয়ে তীক্ষ্ণ তীক্ষ্ণ হয়ে গেছে। তো এই তীক্ষ্ণ তীক্ষ্ণ যখন শিলাস্তরগুলো গঠিত হবে বা শিলাগুলো গঠিত হবে, প্রস্তরখণ্ডগুলো গঠিত হবে, প্রস্তরখণ্ড তৈরি হবে, তীক্ষ্ণ প্রস্তরখণ্ড তৈরি হবে, তখন সেটাকে আমরা কি বলছি, স্ক্রি বা ট্যালাস। এটা একটা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো যেটা রয়েছে ওয়েদারিং পিট। জাস্ট ওয়েদারিং পিট হচ্ছে এইরকম একটা শিলাস্তরে ওয়েদারিং গ্রস্ত হয়ে এইরকম ছোট ছোট গর্ত সৃষ্টি করে, যেটাকে আমরা ওয়েদারিং পিট বলে থাকি, ঠিক আছে। এই ওয়েদারিং পিটের অনেকটা রহস্য আছে কি, ঠিক আছে। তো ওয়েদারিং পিটে অনেকগুলো নাম রয়েছে, ঠিক আছে। এই ওয়েদারিং পিটটা, ঠিক আছে, বা যদি আমরা বলে থাকি যে আবহবিকার জাত নিম্নভূমি বা গর্ত, ঠিক আছে, বাংলাটা হচ্ছে আবহবিকার জাত নিম্নভূমি বা গর্ত। এটা কি হয়ে থাকে বলতো, এটা হচ্ছে তোমার গ্রানাইট শিলাতে সব থেকে বেশি লক্ষ্য করা যায় অংশটা। তো এখানে কি হচ্ছে, এখানে যে টার্ম কতগুলো রয়েছে, যদি এই পিটটা, ঠিক আছে, এই গর্তটা যদি তোমার অনুভূমিক কোনো ভূমিভাগের উপর যদি সৃষ্টি হয়, ঠিক আছে, যদি কোনো অনুভূমিক ভূমিভাগের উপর সৃষ্টি হয়, তখন সেটা কি বলা হয় বলতো, গামা হোল, ঠিক আছে, বা গামা গর্ত, GHAMA গামা হোল, ঠিক আছে। যদি কি হয়, যদি হচ্ছে অনুভূমিক কোনো ঢালের উপরে বা অনুভূমিক কোনো তলের উপরে সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা গামা হোল বলছি। যদি কোনো ঢালু জমিতে সৃষ্টি হয়, ঠিক আছে, যদি এই গর্তটা ধরো এরকম একটা ঢালু জমিতে একটা সৃষ্টি হলো,
ঠিক আছে, তখন কি হয়, একটা আরাম চেয়ারের মতো লাগছে না জিনিসটাকে দেখতে। তো তখন সেটাকে আমরা কি বলছি, আর্ম চেয়ার গর্ত। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলছি, আর্ম চেয়ার গর্ত। এই ট্রামগুলো মনে রাখবে। ঠিক আছে, আর্ম চেয়ার হোল। ঠিক আছে, আর্মচেয়ার হোল, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে। যদি সেটা হচ্ছে কি হয়, তোমার উলম্ব কোনো ঢালে যদি সৃষ্টি সৃষ্টি হয়, ঠিক আছে, উলম্ব বলছি, তোমার ঢালু কোনো একটা ঢালু জায়গাতে যদি সৃষ্টি হয়, তখন সেটাকে আর্মচেয়ার হোল বলা হচ্ছে। আর যদি তোমার উলম্ব ঢালে যদি কোনো সৃষ্টি হয় এইরকম গর্তগুলো, তখন সেটাকে আমরা কি বলছি, টাপফনি বলছি। ঠিক আছে, বা ট্যাপফনি বলছি, মনে রাখবে। উলম্ব ঢালে যদি সৃষ্টি হয়, উলম্ব ঢালে যদি সৃষ্টি হয় এরকম গর্তগুলো, তখন থেকে কি বলছি, ট্যাপফনি বলছি, TAFONI। ঠিক আছে, এই কতগুলো জিনিস কিন্তু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো যেটা রয়েছে তোমার ক্যাপ্রোনাস ওয়েদারিং। ক্যাপ্রোনাস ওয়েদারিং, ক্যাপ মানে কি আমরা গুহা জানি। তো ওয়েদারিংটের প্রভাবে যখন শিলাখণ্ডগুলো গুহার মতো আকার ধারণ করবে, তখন সেটাকে আমরা কি বলছি, এই ক্যাপ্রোনাস ওয়েদারিং। তো একদম ক্ষুদ্রকণা, তোমার যে ফ্ল্যাকিং, যে আমরা যে ফ্ল্যাকিং বলি, ফ্ল্যাকিং বা ক্ষুদ্রকণা বিসরণ প্রভৃতি কারণে কিন্তু এই ক্যাপ্রনগুলো সৃষ্টি হয়ে থাকে। আর এই ক্যাপ্রনগুলোকে একটা মনে রাখবে, এই ক্যাপ্রনগুলো কি বলা হয় থাকে, নিস বলা হয় থাকে। ঠিক আছে, NICHA, নিস বলা হয় থাকে। এবং এই ক্যাপ্রনগুলোকে আবার কখনো কখনো বলা হয় থাকে কি বলতো, অ্যালোকেপ। ঠিক আছে, মনে রাখবে যে অ্যালোকেপ, অ্যালকেপ বা অ্যালোকেপ। ঠিক আছে, COV অ্যালোকেপ বলা হয় থাকে। নেক্সট আরেকটা দেখো যেটা রয়েছে, যে হানিকম্ব যেটা রয়েছে, হানিকম্বটা কি বলতো, জাস্ট এইরকম তোমার চিত্রটা আসবে কিন্তু। হানিকম্বটা তোমার অ্যাকচুয়ালি বেলে পাথর জাতীয় শিলাতে লক্ষ্য করা যায় হানিকম্বটা। তো এখানে কি হয়, আবহবিকার প্রাপ্ত যে শিলাগুলো রয়েছে, এই শিলাগুলোর ফাটল যে হয় না, এই যে ফাটলগুলো হয়ে গেছে, তো এই ফাটলগুলোতে আয়রন অক্সাইড যখন ভর্তি হয়ে যায়, তখন সেটাকে আমরা হানিকম্ব বলে থাকি। ঠিক আছে, বেলে পাথরের ফাটলগুলোতে আয়রন অক্সাইড ভরাট হয়ে গেলে সেটাকে আমরা হানিকম্ব বলবো। যে মৌমাছির যে মৌচাক হয় না, মৌচাকগুলো যেমন দেখবে যেমন ফোটা 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 রয়েছে, ঠিক আছে, তা হানিকম্ব সেই একই রকম তোমার যখন শিলাতে লক্ষ্য করা যাবে, দেখা যাবে, তখন সেটাকে আমরা হানিকম্ব বলছি। নেক্সট দেখো যেটা রয়েছে, নেক্সট যদি আমরা দেখে নিই যে কি রয়েছে, টর অর ক্যাসেল কাপিজ। তো টর এবং ক্যাসেল কাপিজটা কি বলেছে, ঠিক আছে, টর এবং ক্যাসেল কাপিজটা কি বলেছে বলো তো। যদি বিষম আবহবিকারে বলে, অনেক ধরনের আবহবিকার এখানে লক্ষ্য করা যাবে। ঠিক আছে, অনেক ধরনের আবহবিকার লক্ষ্য করা যাবে। তো ধরো একটা এই যে টর হচ্ছে তোমার জাস্ট এইরকম দেখতে, কি কি হচ্ছে, বিষম আবহবিকার গ্রস্ত এলাকায়, ঠিক আছে, একটা এলাকায় যেখানে বিভিন্ন ধরনের আবহবিকার লক্ষ্য করা যাবে। তো সেখানে কি হয়, প্রথমে ধরো এটা একটা শিলাস্তর, এই শিলাস্তরের আবহবিকারগ্রস্ত হলো। ঠিক আছে, এই শিলাস্তর আবহবিকারগ্রস্ত হওয়ার পর কি হবে, এই উপরের স্তরটা, উপরের অংশটা যখন তোমার সরে যাবে, অপসারিত হয়ে যাবে, তখন আবার একটা স্তর উন্মুক্ত হবে। ঠিক আছে, এইভাবে হতে হতে নরম শিলাস্তর, শক্ত শিলাস্তর, নরম শিলাস্তর, শক্ত শিলাস্তর, এইভাবে পরপর অবস্থান করার ফলে জাস্ট এইরকম একটা আকৃতি ধারণ করবে। ঠিক আছে, এটা কি, এটা টোটালটা যে হার্ড রক এবং সফট রক যেটা, সেটা আবহবিকারগ্রস্ত হয়ে কিন্তু চলে গেছে, দিয়ে এইরকম একটা পরপর পরপর অবস্থান করছে শিলাগুলো। তো এইগুলোকে আমরা কি বলছি, টর বা ক্যাসেল কাপিজ, এই জিনিসটাকে বলবে, মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো তোমার যে উঁচু ভূভাগ যেগুলো, ঠিক আছে, প্রস্তরময় উঁচু ভূভাগগুলোকে আমরা কি বলছি, টর বলছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো যেটা রয়েছে ইচ প্ল্যান। ইচ প্ল্যান জিনিসটা কি বলতো, ধরো এটা একটা শিলাস্তর, ঠিক আছে, এই শিলাস্তরের ওপরে একটা গভীর, একটা অনেক পুরু রেগুলিত স্তর রয়েছে। ঠিক আছে, তো এই রেগুলিত স্তর যদি অপসারিত হয়ে যায়, তখন কি হবে, নিচের যে স্তরটা ছিল এই স্তরটা আবার উন্মুক্ত হয়ে যাবে। তো এই নিচের যে স্তরটা ছিল এ আবার কি হবে, আবার আবহবিকারগ্রস্ত হয়ে আবার তোমার একটা রেগুলিত স্তর তৈরি করবে, আবার এই অপসারিত হবে, আবার একটা রেগুলিত স্তর তৈরি করবে। এই যে ইচ মানে প্রত্যেকটা পর পর, প্রত্যেকটা যখন তোমার ভূমির মানে নিচের পৃষ্ঠটা উপর দিকে উঠবে, ঠিক আছে, একটা স্তর তোমার আবহবিকারগ্রস্ত হয়ে গেল, সেই স্তরটা চলে গেল, নষ্ট হয়ে গেল, বা সেটা অপসারিত হয়ে গেল। একটা আসছে নিচে যে হার্ড রকের লেয়ারটা, সে কিন্তু, বা ওপরে যে নিচের যে লেয়ারটা ছিল, রেগুলিতে নিচে যে মাদার লেয়ার যেটা ছিল, ও কিন্তু উপর দিকে উঠে গেল, ও আবার আবহবিকারগ্রস্ত হবে। আবার ও আবহবিকারগ্রস্ত হওয়ার পর ও সরে যাবে, দিয়ে কি হবে, আবার নিচের লেয়ারটা আবার উপর দিকে উঠে যাবে। তো এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে চলতে চলতে একটা সমতল ভূভাগ হিসাবে তৈরি করে দেবে জিনিসটাকে। ঠিক আছে, প্লেন টাইপের একটা ভূমির গঠন করবে। ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি, ইচ প্ল্যান বলছি। এইভাবে এইভাবে প্রসেস করতে করতে কিন্তু ইচ প্ল্যানটা গঠিত হয়ে থাকে। তো এইখানেই হচ্ছে টোটাল তোমাদের কি বলবো,
আহ, অববিকারের যে ল্যান্ডফর্মগুলো কিন্তু শেষ হলো। এছাড়া আরও ল্যান্ডফর্ম রয়েছে, যেমন তোমাদের একটা বলে দেই, তোমার লোয়েস্ট ল্যান্ডফর্ম, যেখানে বালুকণা সঞ্চিত হয়ে যে ভূমির তৈরি করে ওয়েদারিংয়ের ফলে আমরা লোয়েস্ট তোমার সব বলে থাকি ল্যান্ডফর্ম বা লোয়েস্ট বলে থাকি। ঠিক আছে, এছাড়া ঠিক আছে। তো আশা করছি তোমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলিভাবে বোঝানোর আমি চেষ্টা করেছি, আর তোমরা প্রত্যেকে বুঝতে চেষ্টা করেছো, বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখে নাও, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে। তো তোমাদের এই ভিডিওটা তৈরি করতে এখন আমার বাজে 2:48 বাজে, রাত্রি 2:48। ঠিক আছে, তো বুঝতে পারছো কেসটা কী হয়ে গেছে। না ঘুমিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি, তোমরা সাপোর্ট করে, জাস্ট আর কিছু চাই না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো।